আজদাহা লিখনিতে সাবিলা সাবি পর্ব সংখ্যা 17। বেইজিং শহরের এক স্তব্ধ প্রান্তে ছোট পাথরের ব্রিজে দাঁড়িয়ে আছে জ্যাসপার ও থেরিনিয়াস। চারপাশে নগরীর ঝামেলা, আলো, দূরে আকাশের দিকে মিশে যাওয়া পুরনো স্থাপত্য আর ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো যেন দুই বিপরীত জগতের সংঘর্ষের আলোকিত। নিস্তব্ধ রাতের নিশ্চিমতায় হালকা বাতাস বয়ে চলেছে, তাদের পোশাকের কোলাহলে হারিয়ে যাচ্ছে শহরের মৃদু কোলাহল। জ্যাসপার ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে দৃঢ়তার এক অবিচল চিত্র, চোখের দৃষ্টি সোজা নদীর ওপরে, যেন অদেখা লক্ষ্যবিন্দুর সন্ধানে মগ্ন। থেরিনিয়াস এক পা পিছিয়ে, তার মুখে রহস্যের ছায়া। আজ সে এমন কিছু খবর এনেছে যা জ্যাসপারের জন্য এক দীর্ঘ অপেক্ষার অবসান, একটি নতুন পরিকল্পনার দ্বার উন্মোচন। জ্যাসপারের চোয়ালে দৃঢ়তা আর দৃষ্টি এক কঠিন অঙ্গীকারের ঝিলিক। খবরটি যেন তার হৃদয়ে অবিস্মরণীয় তৃপ্তির অগ্নিশিখা জ্বালিয়েছে। এবার তার পরিকল্পনার প্রতিটি ছক কার্যকর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। থেরিনিয়াসের কণ্ঠস্বরের প্রতিটি গভীরতা যেন সারা পৃথিবীর রহস্য সেই কথাই বাঁধা। সেই ছোট ব্রিজে দাঁড়িয়ে দুজন যেন নিয়তির এক অমোঘ খেলায় পরস্পরের সঙ্গী, যে খেলা জ্যাসপারের হাতে সমস্ত পৃথিবী পাল্টে দিতে প্রস্তুত। প্রিন্স অরিজিন, লন্ডনের খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর আর্থার ব্লেক, যিনি আগামীকাল মিস্টার ওয়াংলির সঙ্গে একটি চুক্তিবদ্ধ হবেন, তারা দুজনে মিলিয়ে এথিরিয়নকে নিয়ে একটি নতুন পরিকল্পনা করতে যাচ্ছেন। আজ রাতে মিস্টার ওয়াংলি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখন পর্যন্ত এটাই নিশ্চিত খবর। থেরিনিয়াসের দিকে শান্ত চোখে তাকিয়ে জ্যাসপার বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে কি করতে হবে। তবে তুমি, আমি, আলবিরা, আমরা ওয়াংলি লন্ডন যাত্রার পূর্বে ডক্টর আর্থার ব্লেকের কাছে পৌঁছে যাব। থেরিনিয়াসের মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে বলল, প্রিন্স, আমাদের পরিকল্পনাটি কি? জ্যাসপার তার উত্তরে রহস্যময় মৃদু হাসি ফুটিয়ে বলল, এখনই সব জানতে হবে না, তবে গ্লাস হাউসে ফিরে গিয়ে বিস্তারিত আলোচনা হবে, আর সেটা হবে আমাদের পরবর্তী পদক্ষেপের নির্ণায়ক। এই বলে গ্লাস হাউসের উদ্দেশ্যে হনহন করে রওনা দিল জ্যাসপার, থেরিনিয়াসের সঙ্গে নিয়ে। অন্ধকারে হারিয়ে যেতে থাকা রাস্তার সেই গভীর দৃশ্যবলী এক রহস্যময় অভিসারের সাক্ষ্য হয়ে রইল। ফিয়োনা নীরব গ্লাসের দেয়ালে ভেদ করে গভীর রাতে বাইরের চাঁদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে দাঁড়িয়ে চাঁদটা যেন বিশাল রূপালির থালার মতো লাগে। তার জ্যোৎস্না শুভ্র আলো পাহাড় এবং চারপাশের গাছপালা মিলে ধরা। মৃদু আলোয় তার চুলগুলো যেন জ্যোৎস্নার আলোয় এক অদ্ভুত মায়াবী আভা ধারণ করেছে। ফিয়োনার মুখে অভিব্যক্তিতে এক ধরনের প্রশান্তি, যেন এই দৃশ্য তার সমস্ত অস্থিরতাকে ভুলিয়ে দিতে সক্ষম। কিন্তু হঠাৎ এক প্রকৃতি যেন প্রচণ্ড কোনো শক্তির দ্বারা কম্পিত হলো। পুরো গ্লাস হাউস ভূমিকম্পনের মতো দুইবার প্রবলভাবে নড়ে উঠল, কিন্তু ফিয়োনার মুখে কোনো আতঙ্কের ছাপ নেই। এখন আর এই কম্পনে সে চমকে ওঠে না, কারণ সে জানে যে এগুলো তাদের পদচারণের প্রভাব। বিশাল দেহধারী ড্রাগন ভারী পদক্ষেপে পাহাড়ে বারবার এভাবে কেঁপে ওঠে, যেন তাদের আভিজাত্য আর ক্ষমতা প্রকৃতির বুকেও গভীর
রেখাপাত করে। জ্যাসপার গ্লাস হাউসে প্রবেশের সাথে সাথে সমস্ত ড্রাগনরা একত্রিত হলো একটি গুরুতর আলোচনায় সভায়। তারা অভিজাত উপস্থিতি তার তীক্ষ্ণ দৃষ্টির চারপাশে যেন নিবদ্ধ হয়ে উঠল। আলবিরা এবং থ্যারিনিয়াস সহ উপস্থিত সমস্ত ড্রাগনের চোখে অনিশ্চয়তার ছায়া, কিন্তু দৃঢ়তা এবং একাগ্রতার অভাব নেই। প্রিন্স, আলবিরা ধীরে আগ্রহে প্রশ্ন করল, আমাদের পরবর্তী পদক্ষেপ কি? জ্যাসপার কিছুক্ষণ নিস্তব্ধভাবে সামনে তাকিয়ে রইল। তার চেহারা এক অনমনীয় অভিব্যক্তি ফুটে উঠল, যেন সে বহু কৌশলে তীক্ষ্ণ চিন্তায় নিমগ্ন। আজ রাতেই জ্যাসপার ধীর অথচ কণ্ঠস্বরে বলল, আমরা লন্ডনে প্রবেশ করব। ডাক্তার আর্থারের সাথে আমরা ওয়াংলির সাথে মিটিংয়ে বসব, যেখানে মিস্টার ওয়াংলি এবং সেনসিং তাদের গোপন পরিকল্পনার ছক আঁকবেন। থ্যানিয়াস কিছুটা দ্বিধায় প্রশ্ন তুলল, তবে প্রিন্স, ডক্টর আর্থার কি আমাদের সেই সুযোগ দেবেন? আমরা তো বিজ্ঞানী নই। আর যদি সন্দেহের বশে বুঝে যান যে আমরা সাধারণ কেউ নই এবং ড্রাগন? জ্যাসপার থ্যারিনিয়াসের কথায় ক্ষণিকের জন্য স্থির থাকলেন। তারপর তীক্ষ্ণ অথচ আস্থাময় এক হাসি তার ঠোঁটে ফুটে উঠল। তাদের অনুমোদন নেওয়া আমাদের হাতে নেই, তবে তাদের চিন্তাশক্তি নিয়ন্ত্রণে রাখা আমাদের ক্ষমতার অন্তর্ভুক্ত। একবার তাদের চেতনায় প্রবেশ করলে সব বাধা ভেঙে যাবে আমাদের সামনে। আলবিরা চোখে ঝলসে উঠলে সাহসের অগ্নি, আর সভার সমস্ত ড্রাগনের চোখে ফুটল এক অমোঘ সংকল্প। আলবিরার প্রশ্ন থেমে যায়নি। গভীর অনিশ্চয়তায় সে বলল, কিন্তু কিভাবে প্রিন্স? ডক্টর আর্থারকে কি সত্যি আমরা মুঠোর ভেতরে এনে ফেলতে পারবো? জ্যাসপার তার গভীর সবুজ দৃষ্টিতে স্থির হয়ে আলবিরার দিকে তাকালো, যেন তার চোখে শপথ লেখা আছে। আমরা ড্রাগন শক্তির সাহায্যে তাকে হিপনোটাইজ করব। তার কণ্ঠে ছিল শীতল সংকল্প, যেন সিদ্ধান্তের প্রতি এই সামান্যতম দ্বিধাও নেই। তবে থ্যারিনিয়াস অমনি সতর্কতার সুরে প্রতিবাদ করে উঠল, প্রিন্স, এই কাজের মধ্যে ঝুঁকি আছে। কিং ড্রাকোনিস নিজেই তো সাবধান করেছিল। পৃথিবীতে মাত্র দুবার আপনি এই কৌশল ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি নয়। মাত্র একবার ব্যবহারে আপনার শক্তির সীমা অতিক্রম হতে পারে। আপনি জানেন তো প্রিন্স, এই ক্ষমতার তীব্র প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। একবার ব্যবহারের পর আপনি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বেন। এমনকি তার পরিণতি কি হতে পারে তা কিং ড্রাকোনিস অনুমান করতে পারেননি। জ্যাসপারের মুখ উদাসীন, এক মৃদু হাসি ফুটে উঠে বলল, তার কণ্ঠে আরো দৃঢ়তর হলো, থ্যারিনিয়াস, আমি আমার ভাইকে মুক্ত করতে যে কোনো সীমা পার করতে পারি। ড্রাগনকে সম্মান তো এটাই বলে যে আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য আত্মদানে দ্বিধা করি না। ভুলে যেও না, আমরা ড্রাগন। আমাদের হৃদয় ওই হিউম্যানের মতো সেলফিশ নয়। তার কণ্ঠে এমন এক আভিজাত্যের সুর ছিল, যেন সেই অগ্নিসংকল্পের সকল বাধা গুড়িয়ে যাবে। সমস্ত ড্রাগনদের হৃদয়ে জ্বলন্ত শপথের অনুরণন প্রতিধ্বনি হলো, যেন তাদের নিজস্ব আত্মা সেই উদ্দেশ্যে নিবেদিত এক অতুলনীয়, অনমনীয় সংকল্পের যাত্রা। জ্যাসপার গভীর শীতল গলায় বলল, মন দিয়ে শোনো, আমি, আলবিরা আর থ্যানিনিয়াস আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের অনুপস্থিতিতে হাউসের প্রতিটি কোণ, প্রতিটি পথ
তোমার পাহারায় থাকবে প্রতিটি কোণ, প্রতিটি পথ তোমার পাহারায় থাকবে। আর এই মেয়েটি ফিওনা, তার প্রতি পদক্ষেপের উপর নজর রাখবে, যেন কোন অবস্থাতেই সেই গ্লাস হাউসের সীমা পেরোতে না পারে। তার মুখে অভিব্যক্তি ছিল কঠিন, তীক্ষ্ণ, যেন এই আদেশের কোনো প্রশ্ন বা ব্যাখ্যার প্রয়োজন নেই। প্রতিটি ড্রাগনের চোখে এক নির্ভুল কণ্ঠের আদেশ প্রতিফলিত হলো। জ্যাসপারের বাক্য যেন বাতাসের শক্তিতে প্রতিধ্বনিত হলো। প্রতিটি ড্রাগন মনে যেন অদৃশ্য শিকলে আটা হলো, এই শিকল যা তাদের এক মুহূর্তের জন্য এই দায়িত্ব থেকে বিচ্যুত হতে দেবে না। আমাদের না ফেরা পর্যন্ত সে আরো দৃঢ়ভাবে বলে চলল, তোমাদের কেউ যেন আদেশের থেকে বিচ্যুত হবে না। এই হাউস, এই পরিসর, এখানেই তার অবস্থান সীমাবদ্ধ থাকবে। জ্যাসপারের কণ্ঠে এক অকল্পনীয় দৃঢ়তা ছিল, এক অদম্য সংকল্প যেন চারদিকে মিশে গেল। যথা আজ্ঞা, প্রিন্স। মাথা নত করে সম্মান প্রদর্শন করে প্রত্যুত্তর করল এক ড্রাগন। তার চোখে ছিল কঠোর সংকল্প, তার প্রতিশ্রুতির অটুট আভা। আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের উপর আপনার ভরসা অটল থাকবে। প্রত্যেকের কণ্ঠে প্রতিধ্বনি হলো এক অভিন্ন প্রতিজ্ঞা, যেন প্রত্যেকের এই নিবিড় অরণ্যের চাঁদের ম্লান আলোয় সেই প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হয়ে গেল। প্রকৃতির বুক চিরে পড়ল ড্রাগনের অনন্ত আনুগত্য। জ্যাসপারের মাথা হেলিয়ে সন্তুষ্টি প্রকাশ করল, তার সবুজ দৃষ্টি যেন প্রতিটি ড্রাগনের অন্তরে সঞ্চারিত হলো। হঠাৎ তার চেহারায় এক প্রশান্তির আভা ফুটে উঠল, যেন সে জানে যে তার আদেশ এক মুহূর্তের জন্য ভঙ্গ হবে না। আলভিরা, জ্যাসপার আর থ্যারিনিয়াস তাদের প্রকৃত ড্রাগন রূপ ধারণ করল। এক এক করে উপত্যকার থেকে নেমে এসে তারা মাটি থেকে আকাশে উত্থিত হলো। তাদের ডানাগুলো ভীষণ বিস্তৃত এবং শক্তিশালী, ঝাপটায় চারপাশের গাছপালা নড়ে উঠল। প্রত্যেকের দেহে সূক্ষ্ম আঁকাবাঁকা আঁচড়ে ভরা, তাদের গৌরবময় অতীতের সাক্ষ্য, এবং তারা যেন এক এক করে আকাশের দিকে উঠে গেল। আলভিরার বিশাল নীল ডানার ছটায় প্রতিফলিত হলো রাতের জ্যোৎস্না, যেন সে আকাশের বিশালত্বে একা আলোকময় সুরভি ছড়াচ্ছে। জ্যাসপার তার গাঢ় সবুজ রঙের দেহে সূক্ষ্ম সোনালি রশ্মির আভা ধারণ করে, যেন অনির্বাচনীয় শক্তির এক প্রতিচ্ছবি। আর থ্যারিনিয়াস, ধূসর ছায়া যেন ঘেরা তার দেহ, তার গা থেকে উদ্ভাসিত হচ্ছে এক অজেয় গাম্ভীর্য। তিনটি বিশাল ড্রাগন একত্রে মহাসমুদ্রের ওপর দিয়ে উঠছে, যেন আকাশে নিজেই তাদের পথ তৈরি করে দিচ্ছে। বাতাসের প্রতিটি ঝাপটায় তাদের ডানাগুলো আকাশের সাথে এক অদৃশ্য বাতাসের প্রতিটি ঝাপটায় তাদের ডানাগুলো আকাশের সাথে এক অদৃশ্য সুরে মিলিয়ে যেন এক অদ্ভুত সঙ্গীত সৃষ্টি করছে। মহাসমুদ্রের অসীম জলরাশি তাদের প্রতিফলনে পূর্ণ, এবং তারা দ্রুত গতিতে একই রকম প্রতিরোধ দৃঢ়তায় এগিয়ে চলেছে, যেন এই গন্তব্যই তাদের পরম লক্ষ্য, লন্ডন, যেখানে তাদের আগমনের ইতিহাস নতুন করে রচিত হবে। ফিওনা নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমে পা রাখল। চারপাশের শূন্যতা যেন তাকে আরো বেশি অস্থির করে তুলেছে। সবকিছুর অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, প্রায় শূন্য। এই বিশাল গ্লাস হাউস যেন অজানা আতঙ্কে মগ্ন। ফিওনার মনে কৌতূহল আর ভয় একসাথে ঢেউ তুলেছে।
প্রায় ছায়ার মতো নিস্তরঙ্গ পায়ে সে মূল ফটকের দিকে এক এগিয়ে গেল। দরজা খোলার জন্য কৌশল ভাবছে, একটু একটু করে আশার আলো দেখছিল যেন সে এই জায়গা থেকে বের হতে পারবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একেবারে গভীর ও নিস্তরঙ্গ কণ্ঠস্বর ভেসে এলো, ফিওনা, এত রাতে এখানে কি করছো? ফিওনা চমকে পিছনে ফিরে তাকালো। অস্বস্তি আর লজ্জা মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, না, দেখছিলাম হাউসটা আজ অদ্ভুত নীরব, যেন সবাই কোথায় চলে গেছে। অ্যাকুয়ারা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, প্রিন্স জ্যাসপার, আলভির আর থ্যারিনিয়াস একটি বিশেষ মিশনে গিয়েছে, আর বাকিরা হাউসে আছে। কৌতূহল সামলাতে না পেরে ফিওনা বলল, কিসের মিশন? এথিরিয়নকে মুক্ত করতে। অ্যাকুয়ারার উত্তর যেন তার ভিতর থেকে কোনো অজানা তীব্র ভয়কে জাগিয়ে তুলল। ফিওনার মন অজান্তে ভারী হয়ে গেল। তারা কি এই বিপজ্জনক পথে গিয়ে তার গ্র্যান্ডপার কোনো ক্ষতি করে ফেলবে? গ্র্যান্ডপার জীবনের জন্য তার মন আকুল হয়ে উঠল। অনন্ত শূন্যতার দিকে তাকিয়ে সে প্রার্থনা করল, প্লিজ ঈশ্বর, আমার গ্র্যান্ডপাকে এই ভয়ঙ্কর ড্রাগনের হাত থেকে রক্ষা করো। ফিওনার নিঃশব্দ প্রার্থনার শব্দ যেন অন্ধকার আকাশের দিকে ভেসে যেতে লাগলো। গাড়ি থামতে একে একে গাড়ি থেকে নামলেন জ্যাসপার, আলভিরা, থ্যারিনিয়াস। তারা অন্ধকার রাতের পরিপ্রেক্ষিতে এলিগ্যান্ট পোশাক উজ্জ্বল করেছে, যেন রাতের গাঢ়তায় তাদের অভিজাত রূপ প্রতিফলিত হচ্ছে। জ্যাসপারের দেহে গভীর কালো রঙের স্লিম ফিট স্যুট, যার নিচে পরিপাটি সাদা শার্ট এবং সম্মানের প্রতীক হিসেবে গাঢ় কালো টাই ঝুলছে। হাতে ধরে আছে কিছু ল্যাব নোট, যেন তার গাম্ভীর্যের গৌরব আরো স্পষ্ট করছে। থ্যারিনিয়াসের ধূসর স্যুটের ওপর শোভিত বটল গ্রিন টাই তাদের গবেষণার নিমগ্ন এক উচ্চকোটি বিজ্ঞানীর ছাপ দিয়েছে। হাত ধরা গবেষণার নোটপ্যাড যেন প্রজ্ঞার মূর্তি তৈরি করেছে। আর আলভিরা ধূসর ব্লেজার এবং কালো ট্রাউজার, হালকা শাটিন শার্টের আভিজাত্য, চোখে ধারালো চশমা আর দীপ্ত ও চঞ্চল দৃষ্টি যেন অসীম বুদ্ধিমত্তার পরিচায়ক। ডাক্তার আর্থার ভবনের সামনে অটল অবস্থায় রয়েছে নিরাপত্তা বলয়। ভারী অস্ত্র সজ্জিত গার্ড। সকল গার্ড অভিবাদন জানিয়ে সম্মান প্রকাশ করলেন জ্যাসপারকে, কিন্তু ডাক্তার আর্থার অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। জ্যাসপার দৃঢ় কণ্ঠে আভিজাত্যের পড়তে পড়তে মোড়ানো এক অতুলনীয় সংলাপে বললেন, মিস্টার আর্থারকে জানিয়ে দিন, গ্রিসের বিখ্যাত সায়েন্টিস্ট জ্যাসপার এনজিন তার সাথে দেখা করতে চান বিশেষ এক কাজে। তার কথাগুলো যেন অতল গভীর থেকে উচ্চারিত, দৃঢ় সংকল্প মোড়া এক প্রত্যয়। গার্ডরা মুহূর্তে সংবিত ফিরে পেল এবং নিরবধি শ্রদ্ধায় প্রণতি জানিয়ে এগিয়ে গেল ডাক্তার আর্থারের সংবাদ দেওয়ার জন্য। গার্ডরা অনুমতি নিয়ে ফিরে আসার পর তাদের আধুনিক ইলেকট্রিক্স যন্ত্রের সাহায্যে প্রবেশের আগে জ্যাসপার, থ্যারিনিয়াস ও আলভিরাকে নিবিড়ভাবে সার্চ করল। গার্ডদের কার্যক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা দেখে জ্যাসপারের মনে একটু কৌশল জন্মাল, যদি তার উদ্দেশ্য ছিল আরো মহতী। মেইন দরজা অতিক্রম করে তারা অন্ধকার করিডোরে পার হতে ভেতরে প্রবেশ করল। লিভিং রুমে প্রবেশ করে তাদের চোখে পড়ল এক অত্যন্ত মার্জিত চেহারা সুদর্শন পুরুষ, ডাক্তার আর্থার ব্লেক। সোফায় বসে তিনি ছিলেন এক গাঢ় বাদামি রঙের স্যুটে, যার ওপরে সাদা শার্ট এবং কাঁধে ছিল একটি উষ্ণ
কাশ্মীরি সোয়েটার। তার উপস্থিতি ছিল শান্ত ও সম্মানজনক, যা ঘরটির পরিবেশে এক নিখুঁত ভারসাম্য নিয়ে আসছিল। জাসপার তার দিকে এগিয়ে গেল, মৃদু হাসি দিয়ে ডাক্তার আর্থারের দিকে হাত বাড়ালো। ওয়েলকাম মিস্টার জাসপার, কাইন্ডলি বসুন আপনারা, তিনি বললেন। তারা গম্ভীর কণ্ঠস্বর একদম নিখুঁত ছিল। একসাথে বসে পড়ল পরপর। আলভিরা থ্যালিনাস চোখে ছিল এক সূক্ষ্ম উদ্বেগ, কিন্তু জাসপার তার দৃঢ়তা বজায় রেখে কথোপকথনের সূচনা করলেন। ডাক্তার আর্থার, আমি জানি আমাদের উপস্থিতি আপনার জন্য অপ্রত্যাশিত, কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ডাক্তার আর্থার বিষণ্ণ দৃষ্টি তাদের দিকে তাকালেন, যেন গভীর চিন্তায় নিমজ্জিত। কিন্তু আমি যতদূর জানি গ্রিসের এমন কোনো সায়েন্টিস্ট নেই। আপনি বোধহয় নতুন কোনো সায়েন্টিস্ট। আর অবশ্য এটাই হবে, কারণ ইউ আর লুকিং ইয়াং ম্যান। জাসপার স্বাচ্ছন্দ্যে হাসলেন। জি মিস্টার, আমি নতুন বিজ্ঞানী, আর এরা আমার অ্যাসিস্ট্যান্ট থ্যালিনিয়াস এবং আলভিরা। ডাক্তার আর্থার তার গাম্ভীর্য চোখ দিয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। তো বলুন, কি আলোচনার জন্য এসেছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জাসপার তার বক্তব্যের স্থিরতা আনার চেষ্টা করে বললেন, আমি আপনার থেকে বয়সে ছোট, তাই আপনি আমাকে তুমি করে বলুন, সমস্যা নেই। তো আমরা আসলে একটি অত্যন্ত বিশেষ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে এসেছি। এটি আমাদের দুপক্ষের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানতে পেরেছি আপনি আর মিস্টার ওয়াংলি আর মিস্টার চেনসিং মিলে একটি ড্রাগন নিয়ে গবেষণা করছেন। ডাক্তার আর্থার চোখ কুঁচকে গেল। ড্রাগন? সে তো এক রহস্যময় বিষয়। তুমি কিভাবে জানলে? ডাক্তার জাসপার বিস্ময় এবং বিরক্তিকর সংমিশ্রণে ভরা দৃষ্টি ডাক্তার আর্থারের দিকে তাকালো। আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, তবে এই পরিকল্পনায় আমি আপনাদের সামিল হব। আপনার পরবর্তী মিটিংয়ে আমি আপনাদের সাথে থাকব। অসম্ভব! ডাক্তার আর্থার গর্জন করে উঠলেন। আর তোমরা কি যা তা বলছো? ড্রাগন কোথা থেকে আসবে? পৃথিবী থেকে তো ড্রাগন বিলুপ্ত হয়ে গেছে। কি সব বলছো? প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম অ্যান্ড প্লিজ লিভ। জাসপার তার স্থির দৃষ্টিতে ডাক্তার আর্থারের দিকে লক্ষ্য করে বলেন, মিস্টার ব্লেক, আপনার কি মনে হয় আমরা সঠিক তথ্য না পেয়ে এখানে চলে এসেছি? আপনি যেভাবে বিষয়টা অস্বীকার করছেন তা আপনার বিজ্ঞানীর প্রতি অবিচল বিশ্বাসের অভাব নিদর্শন করে। ড্রাগনরা বিলুপ্ত নয়, তারা এখনো বিদ্যমান। আমাদের কাছে প্রমাণ রয়েছে। প্রমাণ? ডাক্তার আর্থার তীব্র ভঙ্গিতে বললেন, আমি বিজ্ঞান বিষয়ক তথ্য ছাড়া অন্য কিছু বুঝি না। তো আর কথাগুলো কল্পনার ফসল। এসব মন গড়া বিষয়ে আমি কোনো টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আপনি যদি আমাদের কথা রাজি হন। আলভিরা তার কথা বলতে চেষ্টা করলেন, তাহলে আমরা এই রহস্যের আসল চিত্র ফুটিয়ে তুলতে পারব। আমাদের হাতে এমন তথ্য রয়েছে যা আপনার গবেষণায় এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। ডাক্তার আর্থার মাথা নাড়লেন, তার চোখে সংশয়। আমার কাছে সময় নেই, আমি বিজ্ঞানী। আমি এমন কিছুতে জড়িয়ে পড়তে চাই না যা বাস্তবে প্রতিস্থাপিত হয়নি। তাই আপনারা আমার কাছে এসে সময় নষ্ট করবেন না। থ্যালিনিয়াস ডাক্তার আর্থারের দিকে তাকালো। কিছু বলার আগেই গভীর শ্বাস নিল। আমাদের সম্পর্কে আপনি কি জানেন?
আমরা আপনাকে এমন তথ্য দিতে পারি যা পৃথিবীর আর কোনো সায়েন্টিস্ট দিতে পারবে না। কিন্তু ডক্টর আর্থার তার ধৈর্য হারাতে বসেছিলেন। আমি আপনাদের এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। বিদায় নিন। আপনার গবেষণা অন্য কোথায় যেয়ে করুন। তাদের মধ্যে গম্ভীরতা নেমে এলো এবং জ্যাসপার বুঝতে পারলেন যে তাদের পরিকল্পনার জন্য নতুন কৌশল আবিষ্কার করতে হবে। ডাক্তার আর্থার আমাদের দিকে তাকান, জ্যাসপার স্থির কণ্ঠে বললেন। ডাক্তার আর্থার কিছুক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকলেন। হঠাৎ জ্যাসপারের সবুজ চোখে গভীরতায় এক অদ্ভুত পরিবর্তন ঘটে। সেই চোখ থেকে একটি মৃদু কিন্তু প্রবল আলোর আভা বেরিয়ে এসে ডাক্তার আর্থারের মস্তিষ্কে ঢুকে পড়ে। ডাক্তার আর্থার প্রথম অপ্রস্তুত হয়ে গেলেন, কিন্তু অদূরেই তার দৃষ্টি এক ধরনের মায়াবী অবস্থা বিরাজ করতে শুরু করলো, যেন তার চারপাশে পৃথিবীতে ম্লান হতে শুরু করেছে। একমাত্র জ্যাসপারই তার পুরো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ডাক্তার আর্থার যেন এক অবিনশ্বর স্বপ্নের মধ্যে নিমজ্জিত হলেন। জ্যাসপারের চোখে আভা তার মস্তিষ্কে গভীর প্রবাহিত হয়ে তার চিন্তা ভাবনাকে মুছে ফেলতে শুরু করলো। এক অদ্ভুত মায়াবী জাদুর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন, যেখানে শুধুমাত্র জ্যাসপারের শব্দরাই তার জন্য অর্থবহ হয়ে উঠেছিল। আপনার কাছে যে তথ্য আছে তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জ্যাসপার বললেন। তার কণ্ঠস্বর ধীর কিন্তু গাঢ়। আপনি আমাদের পরিকল্পনায় সহায়তা করবেন। আমরা ইথিলিনকে মুক্ত করতে চাই এবং আপনি আমাদের এই কাজে সাহায্য করুন। ডাক্তার আর্থার, যিনি এই জ্যাসপারের বশবর্তী, শুধু তার নির্দেশনা অনুসরণ শুরু করলেন। হ্যাঁ, আমি তোমাদের সাহায্য করব, তিনি স্থিরতার সঙ্গে বললেন, যেন এটি তার নিজস্ব ইচ্ছা। এখন আমাকে আপনার পরবর্তী মিটিংয়ের সময় এবং স্থানের বিষয়ে বলুন। জ্যাসপারে জিজ্ঞেস করলো। তার চোখের আলো এখন ডাক্তার আর্থারের মস্তিষ্কে প্রবাহিত হচ্ছিল। ডাক্তার আর্থার কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, পরবর্তী মিটিং আগামী সপ্তাহে সেন্ট্রাল লন্ডনের একটি গবেষণা প্রতিষ্ঠানে। আমি যেখানে মিস্টার ওয়াংলির সাথে দেখা করব। প্রতিদিনের আপডেট আমাকে জানাবেন। জ্যাসপার বললেন, এবার আপনি কি আমার পার্টনার হিসেবে আমাদের নিতে প্রস্তুত? ডক্টর আর্থার মাথা নেড়ে সম্মতি জানালেন। তার মনে কোনো সংশয় ছিল না, তিনি জ্যাসপারের নির্দেশনা গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত ছিলেন। জ্যাসপার, আলভিরা, থ্যারিনাসকে একে অপরের দিকে তাকিয়ে বুঝলেন যে তারা প্রথম পদক্ষেপে সফল হয়েছে। এবার তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে হবে। ডক্টর আর্থারকে হিপনোটাইজ করা ছিল তাদের প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখন এই তথ্য তাদের কাজে লাগবে। জ্যাসপার ডাক্তার আর্থারের কাছে একটি কার্ড দিয়ে বললেন, এটি আমার ইমেল, যোগাযোগের জন্য আপনাকে এটা ব্যবহার করবেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়তা, যেন এই যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতের গতিপথ নির্ধারিত হবে। ডাক্তার আর্থার, যিনি এখন হিপনোটাইজ অবস্থায় ছিলেন, নিঃশব্দে কার্ডটি গ্রহণ করলেন। তার চোখে কোনো ভাবনা ছিল না, শুধু একান্তভাবে জ্যাসপারের নির্দেশনা অনুসরণ করছিলেন। কিছুক্ষণ পর জ্যাসপার, আলভিরা এবং থ্যারিনাসকে দিকে তাকিয়ে বললেন, তোমরা গ্লাস হাউসে ফিরে যাও। আমার একটা বিশেষ কাজ আছে যা আমাকে একাই শেষ করতে হবে। ঠিক আছে প্রিন্স, আলভিরা উত্তর দিল। তার কণ্ঠে উদ্বেগের ছায়া ছিল। আপনি সাবধানে থাকবেন। জ্যাসপার মাথা নেড়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি সঠিক সময় ফিরে আসব। থ্যারিনাস, আলভিরার দিকে তাকিয়ে, আমরা এখন চলে যাই। প্রিন্সের নির্দেশনা, আমাদের কাজ শেষ করতে হবে। থ্যারিনাস আর আলভিরা একত্রে গাড়ির দিকে পা বাড়ালেন। যখন জ্যাসপার স্থির দাঁড়িয়ে রইলেন, তার মনোযোগ ছিল ভবিষ্যতের প্রতি, যা এখন সম্পূর্ণরূপে তার হাতে। তাদের পরিকল্পনা বাস্তবায়নের নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু সে জানত যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে সবকিছুই সম্ভব। আলভিরা এবং থ্যারিনাস গাড়িতে উঠে যাওয়ার পর জ্যাসপার এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল।
সে এক দৃষ্টিতে সামনে তাকালো, তার মনে দৃঢ় সংকল্প নিয়ে, এবং আস্তে আস্তে সেই পথ ধরে এগিয়ে গেল যা তাকে নতুন পরীক্ষার দিকে নিয়ে যাবে। মিস্টার সিং এখন এক নিঃসঙ্গ কক্ষে বন্দী। কক্ষটা অন্ধকারাচ্ছন্ন এবং শীতল, যেন অভ্যন্তরে থাকা কোনো আশার আলো প্রবেশ করতে না পারে। প্রতিদিন কয়েকজন গার্ড তার কাছে খাবার রেখে যায়, কিন্তু তাদের মুখাভাবের জন্য কোনো সহানুভূতি এবং কথা থাকে না। তারা একদৃষ্টে খাবার রেখে চলে যায়, অথচ ওয়াংলি তার সাথে দেখা করতে আসেনি। লিন গড়িয়ে যাওয়ার পর তার কোনো পদচারণ নেই। চেন সিং এর মনের মধ্যে এক ধরনের উদ্বেগ এবং অধৈর্যতা দেখা দিতে শুরু করেছে। তিনি জানেন তার বন্দিত্বের কারণ কেবল একটি ড্রাগন শক্তি এবং তার সঙ্গে সম্পর্কিত গবেষণা, অথচ এই মিসিং পিসটি তার জীবনে এক অন্ধকারময় চিত্রের মতো রয়ে গেছে। দুদিন আগে যখন গার্ডরা খাবার নিয়ে আসে, চেন সিং তাদের জিজ্ঞাসা করেছে, ওয়াংলি কোথায়, কেন তিনি আমার সঙ্গে কথা বলতে আসছেন না? কিন্তু গার্ডরা উত্তর দিতে অস্বীকার করে, শুধুমাত্র চোখে চোখ রেখে চলে যায়, যেন তারা তাদের কর্তৃত্বকে নির্দেশ করতে চায়। চেন সিংয়ের মনের মধ্যে একটি পরিকল্পনা তৈরি হয়েছে। সে জানে যদি তাকে মুক্তি পেতে হয় তাহলে তাকে নিজেই কিছু করতে হবে। তার শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি তার তথ্যের ব্যাপারে নিশ্চিত, যে কোনো মূল্যে তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারবেন। গার্ডদের রুটিনের প্রতি নজর রেখেই তিনি একটি সুযোগের অপেক্ষায় রয়েছেন। গভীর রাত নিস্তব্ধতা হঠাৎ করে ভেঙে পড়ে যখন আকাশে প্রতিধ্বনিত হয় এক ভয়ঙ্কর গর্জন। আলভিরা আর থ্যালিনাস অনেক আগে হাউসে ফিরে এসে গভীর ঘুমে নিমজ্জিত হয়েছে, কিন্তু ফিওনা চোখে ঘুমের পাতলা আবরণ নেই। বিছানায় শুয়ে শুয়ে সে গ্লাসের দেওয়াল ভেদ করে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে কেবল অজানা চিন্তায় ভরে আছে। হঠাৎ করে নতুন একটি ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হলো। ফিওনার হৃদয় মুহূর্তের জন্য থমকে যায়, তবে সে চমকায় না। সে জানে রাতে যখন ড্রাগনরা আসে বা যায় তখন এমনটা হওয়া স্বাভাবিক। তাদের বিশাল দেহে ভার এই পাহাড়ের স্থলকে নাড়িয়ে দেয়। ফিওনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গ্র্যান্ডপা ঠিক আছে তো, নাকি বিপদের সম্মুখীন হয়েছে? এই দুশ্চিন্তাগুলো তার মনকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু সে ভাবে কোন গ্র্যান্ডপা তার খোঁজ করছে না। তাহলে কি জ্যাসপার তাকে এমন জায়গায় এনে রেখেছে যেখানে খোঁজ পৃথিবীর কেউ পাবে না? জ্যাসপার মাটিতে শক্ত গড়নে পা রাখতে এক ঝটকায় তার বিশাল ড্রাগন রূপ পাল্টে মানব রূপে ফিরে আসে। তবে সেই মুহূর্তে তার শরীরের অবস্থা ভালো ছিল না। পাহাড়ের চূড়ায় শুয়ে সে ধীরে ধীরে উঠার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি সংকল্প যেন ধীরে শরীরের দুর্বলতার কাছে নতি স্বীকার করছে। হিপনোটাইজ করার সময় তার শক্তির সীমা অতিক্রম হয়ে গেছে। শ্বাস নেওয়া তার জন্য একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়। সে অনুভব করে তার ফর্সা গায়ের রং ধীরে ধীরে সবুজে রূপান্তরিত হচ্ছে, যেন তার ড্রাগন অভ্যন্তরের অসীম শক্তির প্রভাব প্রকাশ পাচ্ছে। গলায়, হাতে পায়ে অস্থিরভাবে ড্রাগনের আঁশের মতো কাঁপুনি অনুভূতি হলো। তার ঘাড়ে ট্যাটুটি একটি সংকেত পাঠাচ্ছে, তাকে সতর্ক করছে। সে জানে তার শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সময়ের সাথে সাথে আরো খারাপের দিকে যাবে। তবে সাহসের অভাব নেই। জ্যাসপার নিজেকে বলল, আমি ড্রাগন প্রিন্স, আমি দুর্বল হতে পারি না।
কোনো রকম বাধা আমাকে থামাতে পারবে না। এক হাতে পাহাড়ের জমিন ধরে সে নিজেকে টেনে তুলতে শুরু করে, তার মনোযোগের কেন্দ্রভূত করে আপাতত নিজের কক্ষের দিকে। ড্রাগনের মনে তার শক্তির অতিক্রম ঘটিয়ে সে এখন তার মিশন সম্পূর্ণ করার জন্য প্রস্তুত। আকাশের অন্ধকারের দিকে তাকিয়ে জ্যাসপার নিজের ভিতরের রাগ এবং সংকল্পের আগুন জ্বালিয়ে তোলে। আমি যে কোনো মূল্যে আমার ভাইকে রক্ষা করব। ড্রাকোনিসকে দেয়া কথা আমি রাখবো। পৃথিবীর কোনো দুর্বলতা আমাকে থামাতে পারবে না। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি